এরকম হয়তো ড্রপ দিলে পরে সাথে কেউ ঢুকতে পারবে না, তাইলে ঠিক ছিল। ড্রপ আমার অনেকটা ভিডিও বলতে স্যার 00 নাম কি? শান্তিদা সুরি। হ্যাঁ শান্তিদা সুরি। স্যার আমরা রিউমার সরায় করছি। তো অনেক গ্রুপে পড়াই যে সার ভালো না সার দিয়ে দেয় প্রেশার দেয়। তো এটা মেইন গ্রুপে করতে হবে, ফেসবুক পেজে, তাইলে আর কেউ ঢুকবে না আবার। তাহলে ভালো করে ঠিক আছে, কি নেট নাই টাইম আছে, 2-1টা ক্লাস দিলে কমে যাবে আশা করছি। দিন কবে লাইট কবে? পুরোটাই তো আপনারা তো সবাই রিভিউ নিয়ে আসছেন, আমরা এখন ক্লাসরুম তৈরি করি নাই, লাইভ প্রসেশন চলতেছে, তো ক্লাসরুমটাও এখনো পেয়ে এই কারণে। তো হতে পারে যে আজকে কালকে হয়তো ক্লাসরুম তৈরি করে আপনাদের সবাইকে অ্যাড করে দিব আর কি। তো এর আগে একটা ক্লাস ছিল, রাইট? একটা ক্লাস ছিল, আগামীকালকে হচ্ছে আপনাদের ল্যাব হবে আশা করা যায়। সো আজকে আমাদের ফার্স্ট ক্লাস বলতে পারেন লেকচারের দিক থেকে। তো আমরা আজকে আমাদের যে কোর্স টাইটেল সেটা আপনাদের মনে আছে, ইনফরমেশন সিস্টেম ডিজাইন অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো আমাদের আগে জানতে হবে আসলে ইনফরমেশন কি, সিস্টেম কি, ডিজাইন কি, সফটওয়্যার কি এবং ইঞ্জিনিয়ারিং কি। তাইলে পরে আসলে আমরা পুরো কোর্সটা কমপ্লিট করতে পারব। আজকের মেইন পার্টটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম ডিজাইন নিয়ে, যে আসলে ইনফরমেশন সিস্টেম ডিজাইনটা কি, এইটা নিয়ে আসলে আমরা আজকে কি কি হয় আর কি সিস্টেম ডিজাইনে, আর এটা আসলে কি হবে না হবে, কি কি আছে ভিতরে, এই কনসেপ্টগুলো জানার চেষ্টা করবো আর কি। ইনফরমেশন সিস্টেম ডিজাইনটা আসলে কি জিনিস, তারপরে আমরা সিস্টেম ডিজাইন করবো। সবাই তো জাভা করে আসতে মনে হয় না? কোন ক্লাস জাভা তো করেন নাই? কি চাকরি জাভা করে হাত তুলে জি স্যার, জাভা রিটেক করতেছিলাম। তো যেহেতু জাভা করে আসছেন, তো আপনারা মোটামুটি কোডিং পারেন ধরে নিতেছি, যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2 দুইটাই করা শেষ। তো আপনারা জানেন যে কীভাবে প্রোগ্রামিং করতে হয়, ঠিক আছে? কীভাবে প্রোগ্রামিং করতে আপনারা জানেন। তো এখন যে পার্ট সেটা হচ্ছে আসলে প্রোগ্রামিং তো করতে শিখে স্যার, সেটা আসলে কীভাবে প্রোগ্রামিং করতে হয়, প্রোগ্রামিং এর আগের পার্ট আর কি, সেই জিনিসটাই আসলে আমরা দেখব। তো আমরা দেখি কি কি আছে আজকের টপিকে। কার কি নাম? নাইম হোসেন। তুই এরকম পজিশনে যাস, তোর কাছে থাকবে। স্লাইডের ইউআইটা সুন্দর। মাইনাস কোথায় না? না, এটা মানে নেই, এটা চ্যাট জিপিটি বা কোন একটা ইউআই বানাই দিছে। আর আমি বলছি ভাই তুমি এটা এইভাবে বানাও, ও আসলে HTML স্লাইড না, ঠিক আছে? ওইটাকে স্লাইডে সামহাউ বানাতে হবে। জেমিনের একটা এডিটিং টাইপের কিছু একটা আছে, প্রেজেন্টেশন বানাইতে পারে HTML এর। কোনটা? জেমিনের এই দিলে মানে যদি প্রেজেন্টেশনের টপিক সব বলে দেয়, হ্যাঁ। তারপর ওই যে ইয়ার মানে ডেপ টুল নাকি ভিতরে একটা ফাংশন আছে, ওই জায়গাতে বললে অ্যানিটেন যেভাবে কাজ করে না, ও অনেকটা ওই টাইপের হালকা হালকা করে এরকম HTML ফাইল বানায় দেয়। ওগুলা থেকে আমরা ইউআই চুরি করছি আগের সেমিস্টারে। ইউআই তো সমস্যা নেই, করতে পারবে। সো আজকের ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইনফরমেশন সিস্টেম ডিজাইন। তো আজকে আমরা জাস্ট ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো দেখব, যে কি কি আসলে আমরা শিখবো আর কি।
আপনি কোর্স নিছেন? এখন নেন নাই? হ্যাঁ? আপনার তো 9 ফিট হয়নি এখন। হ্যাঁ স্যার হয় নাই কি বলবো স্যার তাও হয় নাই? অফিস পরে গেছেন না না, এই যে মাত্র স্লাইড ওপেন করলাম। আপনি কোর্স পাচ্ছেন না কেন? কি সমস্যা? আপনি একাই কোর্স পাচ্ছেন না, দেখি সবাই কোর্স নিয়ে ঢুকছে। আমি স্যার একবার হচ্ছে ড্রপ দিয়েছি ক্রেডিট কমে গেছে এজন্য স্যার আমার আগে সব বড় ভাইরা নিয়ে আমার সেমিস্টারেরই বড় ভাইরা নিয়ে করতেছে না, আপনি দিতে পারতেছেন না কেন? তাহলে আপনার দিচ্ছে না? আচ্ছা। কিন্তু কোর্স তো নিতে যাচ্ছি স্যার হায়ার কোর্স এখন ওগুলা সব হচ্ছে আমার ফ্রেন্ডরা নিয়ে ঢুকছে মানে স্যার আমার ক্রেডিট কমপ্লিট হয়েছে হচ্ছে কম যে কারণে স্যার কম তো ওনারা কি বলতে যাচ্ছে? এখন নামটাম লিখে নিল কারণ মানে রেজিস্ট্রেশন করছি তাও কোনো সেকশনেই সিট নেই স্যার সোয়াপের ফিচারটা দিলে ভালো তো স্যার নিজেরা সলভ করে ফেলতে 40 মিনিট দাঁড়ায় সোয়াপ ফিচার আসছে এখন স্যার এটা করলে পরে কি করবে ব্যবসা শুরু করবে এত না, টাকা দেওয়া এটা করে ব্যবসা করে। এইজন্য 40 মিনিট দাঁড়ায় এলো ঠিক আছে ওর আগে শুরু করবে স্যার না, এটা নিয়ে কথা হয়েছিল কিন্তু আসলেই ব্যবসা করে, এটা নিয়ে একটা সমস্যা। থিওরি দিছে কার? থিওরি দিয়ে দে স্যার ল্যাব কার? হ্যাঁ? মাহবুব না, না, না। মাহবুব স্যার ধরে দিন না, তাহলে থিওরি হয়তো দিবে। থিওরি হয়তো অ্যাডভান্স যাবো তো এরপরে কারিকুলামে নাই আর কি, অ্যাডভান্স যাবো বাকি দিছে। আই হ্যাঁ কারিকুলাম তো নাই। আমরা করে বলছি ভাই চাইছি হ্যাঁ, আপনাদের আছে মনে হয়, আপনারা তো পুরাতন। আমরা মানে নতুন কারিকুলাম যারা হ্যাঁ, নতুন নতুন কারিকুলামে তো এটা পরে হয়তো আবার অফার করবে না, তো একবার হয়তো অফার করবে, এরপর থেকে অফার করবে। একবার দিয়ে দিল লাস্ট কোয়ার্টার লাস্ট একবারের জন্য নিয়ে নিয়েছে স্যার নেক্সট সেমিস্টার ওয়েব এন্ড ইন্টারনেট নাই, নাই। আচ্ছা, তো শুরু করি। আজকে আমরা এই জিনিসগুলো দেখবো আর কি, যে ইনফরমেশন সিস্টেম কনসেপ্ট দেখবো, কি কি ইনফরমেশন সিস্টেম আসলে অ্যাভেলেবল আছে, টাইপগুলো কি কি সেগুলো দেখবো, আর এগুলো আসলে কারা ব্যবহার করতেছে সেটা আসলে দেখা হচ্ছে আজকে আমাদের টার্গেট। তো সবার প্রথমে হচ্ছে ইনফরমেশন সিস্টেম কি আসলে সেটা আসলে আমাদের জানতে হবে। আমরা সবাই ইনফরমেশন সিস্টেম ব্যবহার করতেছি, বলেন তো কি ব্যবহার করতেছেন? সফটওয়্যার সফটওয়্যার, ইউএমএস একটা সিস্টেম, বিকাশ একটা সিস্টেম, সব কিছুই আসলে সিস্টেম, ঠিক আছে? তো এই যে সিস্টেম, এই সিস্টেমগুলাই আসলে বানানো যে হচ্ছে, ঠিক আছে, যারা বানাচ্ছে যেভাবে বানাচ্ছে সেই সিস্টেমটা বানানোর ফ্লোটাই আসলে আমরা জানতে হবে, যেইভাবে আসলে একটা সিস্টেম তৈরি করতে হয়। তো এই ইনফরমেশন সিস্টেম আসলে কেন বানাচ্ছি আমরা, একটা সিস্টেম কেন তৈরি করি? ইউজার ইন্টারফেস লাইফ ইজি করার জন্য। হ্যাঁ, সব কিছুই হতে পারে, প্রবলেম সলভ হতে পারে, লাইফ ইজি করার জন্য অনেক কিছুর কারণে আসলে আমরা ব্যবহার করতেছি, ঠিক আছে? পেপারলেস সিস্টেম হ্যাঁ হতে পারে। মনে করেন বিকাশ যদি আবিষ্কার না হতো তাহলে কি হতো, তখন আপনার বাসায় যে টাকা জমা দিয়ে আসতে হতো বা বাসায় পাশে যে করে আসতে হতো, এরকম আর কি। মনে করেন ইউএমএস নাই, তখন কি হতো হতো আপনার চিঠি পেয়ে জানতে তখন ভোরবেলায় এসে লাইনে দাঁড়াইতে হতো যে আমি এই কোর্সটা নিতে চাই, যে যত ভোরে উঠতে পারবে সে আগে কোর্স পাবে, গায়ের জোর যত বেশি তার কষ্ট হবে তত ভালো হবে। হ্যাঁ, তো এই কারণে আসলে আমাদের সিস্টেম প্রয়োজন, যে সিস্টেমটা আসলে প্রপার হইতে হবে যাতে যতটা হ্যাসেল ফ্রি হওয়া যায়। এখানে ইম্পর্টেন্ট কিছু পার্ট বলা আছে, একটা হচ্ছে ডিসিশন মেকিং, একটা কোঅর্ডিনেশন, কন্ট্রোল এন্ড ভিজুয়ালাইজেশন। তো আমাদের সিস্টেমে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি থাকতে হবে, ঠিক আছে? যে একটা সিস্টেম বানানো হলো, এই সিস্টেমটা থেকে যাতে আমরা ডিসিশন নিতে পারি। যেমন উনি যখন কোর্স নিতে যাচ্ছে, অ্যাডভাইজিং করতে যাচ্ছে, ওনার রুটিনটা আমার কাছে সামনে যদি না থাকে তাহলে আমি দেখে বুঝতে পারবো না যে ওনাকে আসলে কোন কোর্সটা দিলে বেটার হবে। তো আপনার সিস্টেমে একটা সিস্টেম থেকে আমরা ডিসিশন মেকিংয়ের যে এগুলো আছে, ফ্যাক্টগুলো আছে, সেগুলো যদি আমি জানতে পারি, সেগুলো জানতে হবে। এক একটা ইউজার প্যানেল অনুযায়ী আমাদের কোঅর্ডিনেশন থাকতে হবে, যে উনি এখন দিতে পারতেছে না বা কোঅর্ডিনেটর দিতে পারতেছে, ঠিক আছে? তারপরে বিভিন্ন কন্ট্রোল বা ভিজুয়ালাইজেশন, যে আজকে কত টাকা সাউথ ইউনিভার্সিটি কালেক্ট করছে, বিভিন্ন গ্রাফ থাকলে ম্যানেজমেন্টের পক্ষ থেকেও তারাও একটা আইডিয়া পাবে যে আজকে এরকম অবস্থা চলতেছে। তো এই পুরো সিস্টেমটাই আসলে আমরা এই পুরো জিনিসগুলোতেই মেনটেন করার জন্যই আমরা আসলে সিস্টেম ব্যবহার করতেছি। সিস্টেম ব্যবহার না করলে আমরা ইজিলি
ডিসিশন নিতে পারতাম না, এই কন্ট্রোলিংটাও থাকতো না, ঠিক আছে, আর কোনো ডিসিশন ভিজুয়ালাইজেশনও থাকতো না, যে কোনো একটা গ্রাফ বলেন যা মান্থলি কত টাকা রেভিনিউ হইতেছে, কত টাকা ওয়েস্ট হইতেছে, এই জিনিসপত্র আমরা জানতে পারতাম না। তো এই সিস্টেম থাকার কারণেই আসলে এইটা পসিবল হয়েছে। তো এইটাই হইতেছে আমাদের ইনফরমেশন সিস্টেম, যে এই কারণে আসলে আমরা সিস্টেমটা তৈরি করতেছি। তো এই সিস্টেম থাকার কারণেই এই যে র ডেটা মানে কি, ট্রান্সফর্ম র ডেটা বলতেছে কি, যে এই যে আপনি একটা ট্রানজাকশন দিতেছেন, মনে করেন ব্যাংকে গেছেন, ইন্ডিয়ান ব্যাংকে গেছেন, এখানে আপনি 5,000 টাকা এন্ট্রি করছেন, এটা একটা ডেটা, যে 5,000 টাকা আপনি এন্ট্রি করলেন। তো এই ডেটাটাকে একটা মিনিংফুল হইতে হয়। মিনিংফুল হলে মানে মিনিংফুল কীরকম, যে যখন আমাদের এই 5,000 টাকা আপনি দিলেন, এরকম আরও 10 জন টাকা দিতেছে, তো যখন অ্যাকাউন্টস অফিসার আমাদের ডিরেক্টর ফাইন্যান্স যখন দেখতেছে, সে কিন্তু টোটাল অ্যামাউন্টে দেখতেছে, যে ও আচ্ছা আমি তো 5 কোটি টাকা আজকে পাইছি, ঠিক আছে। সো এরকম এই ডেটার উপর থেকে একটা ডেটা, সিম্পল ডেটা, অনেকগুলো ডেটা থেকে আমরা কি করতেছি, একটা মিনিংফুল একটা আউটকামে আসতেছি আর কি, ঠিক আছে। তো এইটাই হচ্ছে সিস্টেমের একটা পারপাস, যে আমরা এই সিস্টেমটা এই কারণে ব্যবহার করতেছি। তো আমরা সাধারণ জনগণ, পিপল সবাই সিস্টেম ব্যবহার করে, বিভিন্ন প্রসেস, যে প্রসেসের মাধ্যমে যেমন আপনারা মেইল পান, ট্রানজ্যাকশন নিচে টাকা দিলে একটা মেইল পান, একটা প্রসেসের জন্য একটা সিস্টেম, ইনফরমেশন সিস্টেম ডিজাইন করার প্রয়োজন, টেকনোলজি, তারপর ডেটাবেস, ঠিক আছে, গভর্নমেন্টস, যে বিভিন্ন নীতি নির্ধারণ নেওয়ার জন্য, যে এবার ক্লাস অ্যাটেন্ডেন্স, যে 9 মিনিটের নিচে হলে অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে না, ঠিক আছে, এটা আমাদের ম্যানেজমেন্ট ডিসিশন নিচ্ছে আর কি। তো এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসলে আমাদের সবাইকে নিয়েই আসলে ইনফরমেশন সিস্টেম ডিজাইন করতে হয়। তো এই হচ্ছে বিষয়। সরি, একটা মিনিট। আসসালামু আলাইকুম। তো এটাই হইতেছে এক্সাম্পল, যে আমাদের পয়েন্ট অফ সেল তো চিনেন, তো যারা চিনেন না তারা হইতেছে বলতেছে যে স্বপ্ন, আগোরা, এই টাইপের যে সিস্টেমগুলো আছে, যারা যেরকম ইউজ করে, ইনভেন্টরি সিস্টেম বা এই যে সেলসের জন্য ব্যবহার করে, সেগুলোকে সাধারণত পয়েন্ট অফ সেল বলে আর কি। তারপর বিভিন্ন ইআরপি, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, বিভিন্ন যে ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম, অনলাইন ব্যাংকিং বা বিকাশ টিকাশ হোয়াটএভার, সব রকমের সিস্টেমই আসলে আমাদের সিস্টেমের মধ্যে পড়ে আর কি। পুরো ডিজিটালাইজেশন হইতে গেলে পরে সব কিছুই আমাদের সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। এটাই হইতেছে আমাদের ইনফরমেশন সিস্টেম। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? সো ডেটা ভার্সেস ইনফরমেশন, তো এটা আমরা জাভাতেও দেখছিলাম, যারা জাভা করছেন, যে আমরা ডেটা নিয়ে কাজ করতেছি। তো সিস্টেমে তো মেইনলি ডেটার উপরে ডিসাইড করে আমরা আসলে বিভিন্ন ডিসিশন নিব, বিভিন্ন প্যানেল বানাবো বা আউটপুট বানাবো। তো মেইনলি আমাদের ডেটা নিয়েই কাজ। তো দ্যাটস ওয়াই এই ডেটা হচ্ছে র ফ্যাক্ট, যেটা হইতেছে আমরা একটা ভ্যালু ইনপুট করতেছি, একটা ভ্যালু, মনে করেন 3.52, আমি একটা ভ্যালুর কথা বললাম, এটা হচ্ছে একটা র ভ্যালু ডেটা, ঠিক আছে। কিন্তু এটার ভিতরে যদি কোনো মিনিংফুল কিছু না বলি, বললাম না যে সিজিপিএ হচ্ছে 3.52, যদি সিজিপিএ কথাটা না বলি তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো আমাদের এই প্রত্যেকটা ডেটারই একটা মিনিংফুল ভ্যালু থাকতে হবে, যে এই 3.52 মানে হচ্ছে সিজিপিএ, ঠিক আছে। বা আমার কাছে অনেকগুলো ডেটা আছে, ডেটা দিয়ে আমি যদি কিছু করতে চাই, যে আমার কাছে মনে করেন যে 75, 80, 90 এই ভ্যালুগুলো আছে, এটার এভারেজ কী হবে, এটা দিয়ে আমি বলতে পারি। যেমন আমাদের যদি বলে যে সিএসসির সিজিপিএ এর এভারেজ কত, তাহলে আমার সবার সিজিপিএ থেকে আমার এভারেজ বের করতে হবে আর কি। তো এই ডেটাগুলোর উপরে ডিপেন্ড করেই কিন্তু আমি কি করবো, সিজিপিএ এর এভারেজ বের করবো। কিন্তু সিজিপিএ যদি না থাকে, র ডেটাটাই যদি না থাকে, তাহলে কিন্তু আমি এভারেজ ডেটা বের করতে পারবো। সো প্রত্যেকের ছোট ছোট ডেটাটাও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ডেটা থেকেই আসলে আমরা এই পুরা সিস্টেমটাকে ডিজাইন করবো, প্রত্যেকটা পুরো সিস্টেমটা ডেভেলপ হবে। বুঝে গেছে? সো ডেটা এবং ইনফরমেশন আমাদেরকে খুবই হেল্প করবে, এটা থেকে আমরা ইনফরমেশন তৈরি করবো ফিউচারে। সো ইনফরমেশন সিস্টেম আমাদের 5টা কোর কম্পোনেন্ট আছে, যেই 5টা কম্পোনেন্ট ছাড়া আসলে কোনোটা যদি আপনি বাদ দিয়ে দেন সেটা কাজ করবে না আর কি। মনে করেন যে আপনি ডেটাবেস বাদ দিয়ে দিলেন, ডেটাবেস কোর্স করছেন সবাই, করতেছেন, তো আমাদের সিস্টেমে তো ডেটা আসতেছে, ডেটাগুলো তো কোথাও না কোথাও রাখতে হচ্ছে, তাই না? সো ডেটাগুলো সাধারণত আমরা ডেটাবেসে রাখি, অথবা টেক্সট ফাইলে রাখি, অথবা এক্সেলে রাখি। কিন্তু যদি আপনি ডেটাগুলো না রাখেন, তাহলে আমার সিস্টেমের তো কোনো কাজ নেই, রাইট? আমার সিস্টেম আছে, ডেটাবেস ডেটা নেই, তাহলে এই সিস্টেম দিয়ে তো আপনার কাজ হবে না। মনে করেন আপনি বিকাশ অ্যাপে পেমেন্ট করলেন, কিন্তু বিকাশ অ্যাপে কোনো টাকা নেই, লাভ হবে না। তো এই দ্যাটস ওয়াই আমাদের ডেটাবেস খুব ইম্পর্টেন্ট, যাতে আমাদের এই ইনফরমেশনগুলো স্টোর থাকে। তারপরে আপনার পিপল মানে কারা? পিপল মানে হচ্ছে আমরা সাধারণ জনগণ।
তো আপনি সিস্টেম বানাইছেন কিন্তু পৃথিবীতে কোনো মানুষ না এটা পরে তো কোনো লাভ নেই, তাই না? এলিয়েন ইউজ করে So, এই মানুষজন লাগবে অবশ্যই এই সিস্টেমটা ব্যবহার করতে গেলে। তারপর সিমিলার হইতেছে হার্ডওয়্যার কথা যদি বলি, আপনারা তো সবাই লাস্ট যারা অ্যাডভান্স জাভা বা জাভা করছেন তারা বানাইছেন, মানে সফটওয়্যার বানাইছেন কিন্তু এটা হোস্ট করতে পারেন না, তাহলে তো লাভ হলো না, রাইট? সো আমার সিস্টেম লাগবে যেখানে আসলে আমার জিনিসটা রান করবে, কোনো একটা হার্ডওয়্যার লাগবে, একটা সার্ভার লাগবে, ঠিক আছে? যেখানে আমার সিস্টেম যেটা বানানো ছিল সেটাকে রাখতে পারি, ওইখান থেকে সাধারণ জনগণ সেটাকে ব্যবহার করতে পারে। তো হার্ডওয়্যার যদি না থাকে আমার সিস্টেম ইনফরমেশন সিস্টেম বানায় কোনো লাভ নেই। সিমিলারলি নেটওয়ার্কিংও একই কথা, আপনি সিস্টেম বানাইছেন কিন্তু আপনি নেট কানেকশনই নেন নাই, তাইলেও কেউ আপনার সিস্টেম ব্যবহার করতে পারবে না। তো এই যে পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিস হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সফটওয়্যার তো বাদ গেল, সফটওয়্যারটাই তো মেইন যেটা আমরা বানাইতে চাচ্ছি। তো সফটওয়্যার না থাকলে তো আসলে এগুলো কিছুই করে না। তো এই পাঁচটা কম্পোনেন্ট ছাড়া আসলে আপনি সিস্টেম ইউজ করে কোনো বানানো, মানে ইনফরমেশন সিস্টেম বলতে কিছু থাকে না আর কি পাঁচটা সিস্টেমের বাইরে। তো এই ইনফরমেশন সিস্টেমে এই পাঁচটা হচ্ছে কোর কম্পোনেন্ট। মনে থাকবে যে পিপল, সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্ক অ্যান্ড ডেটাবেস, ঠিক আছে? সো এই পাঁচটা আমাদের অবশ্যই থাকতে হবে। যে কোনো সিস্টেম আপনি বানাইতে চান আপনাকে এই পাঁচটা কম্পোনেন্টের কথা মনে রাখতে হবে, যে এই জিনিসগুলা কিভাবে আমরা অ্যাসাইন করব, কিভাবে এগুলো আসবে, ঠিক আছে? একটা সিস্টেম কিভাবে কাজ করে, তো কিভাবে কাজ করে মেইনলি হচ্ছে আপনি তো ডেটা দিচ্ছেন, ডেটা থেকে আপনাদের কিছু একটা প্রথমে ইনপুট নিতে হয়, ইউজার থেকে আপনি ইনপুট নিতেছেন। তো ইনপুট কিভাবে নেয়, আপনারা কিবোর্ডের মাধ্যমে ইনপুট নেন, তাই তো? শুধু কি কিবোর্ড থেকে আমরা ইনপুট নেই? অনেকভাবে আমরা ইনপুট নেই, সবকটাই কিন্তু আমাদের ডেটা নেওয়ার মাধ্যম। যেটা আমাদের জন্য সিস্টেম বানানোর জন্য, আমাদের ইউজ করার জন্য আমাদের ডেটার প্রয়োজন হয়। তো ডেটা আমাদের সামাও কালেক্ট করতে হবে, যে যেখানে করে ডেটা নিই, ঠিক আছে? তো যে কোনো মাধ্যমে আমরা ডেটা নিতে পারি। তো আমাদের ওই যে আপনি যখন ইতে যাচ্ছেন, ইউনিভার্সিটি থেকে এন্ট্রি করতেছেন, তখন ট্রান্সফারে আপনাদের পাঞ্চ রেকর্ড দিতেছেন, আমরা ওইখান থেকে ইউজ করে আমাদের ক্লাস অ্যাটেন্ডেন্সে অ্যাড করে দিতেছি, ঠিক আছে? সো ওই যে ডেটাটা দিলেন ওইটাও কিন্তু একটা ইনপুট মেথড, ঠিক আছে? সো অনেকভাবে আমরা ডেটা কালেক্ট করি, ঠিক আছে? ওই যে গুগলকে গালিগালাজ করে না যে সব কিছু শুনে ফেলতেছে অ্যাডভার্টাইজ দেখানোর জন্য, সে কিন্তু সিমিলার ওয়েতে ডেটা কালেক্ট করতেছে যাতে আপনাকে আমরা বেটার সার্ভিস দিতে পারি, ঠিক আছে? তো ইনপুট আমাদের ফার্স্ট পার্ট, আমাদের সিস্টেমের ফার্স্ট পার্ট হচ্ছে ইনপুট দিতে হবে, ডেটা কালেক্ট করতে হবে, সামহাও যে কোনো ভাবে চুরি করে হোক ডেটা কালেক্ট করতে হবে, ঠিক আছে? তো এই ডেটাটাকে ভ্যালিডেট করতে হবে, ভ্যালিডেট না করলে পরে কিন্তু ভুলভাল ডেটা চলে আসবে। তো ভ্যালিডেট কি জিনিস? ভ্যালিডেট হচ্ছে আপনার মনে করেন যে আপনি একটা নাম এক্সপেক্ট করতেছেন কারোর থেকে, কিন্তু ইউজার কি করলো যে একটা নাম্বার দিয়ে দিল, তাহলে তো এই ভ্যালু দিয়ে তো আপনার কাজ হবে না, তাই না? সো দ্যাটস ওয়াই এই ডেটাটাকে ভ্যালিডেট করাটা প্রয়োজন। যেমন ট্রান্সফার দিয়ে আপনি যখন আপনার কার্ড দিয়ে পাঞ্চ করতেছেন, আমরা ধরে নিতেছি যে কার্ড পাঞ্চ করছে সেই ঢুকতেছে, ওইখানে কিন্তু কোনো ভ্যালিডেশন হইতেছে না, আরেকজনের কার্ড দিয়ে আরেকজন ঢুকে করতে হবে, রাইট? সো ওইখানে কিন্তু একটা ভ্যালিডেশনের প্রয়োজন আমাদের আছে, যেটা আমরা স্কিপ করে গেছি। সো প্রত্যেকটা ডেটা যখন আমি কালেক্ট করতেছি, এই কালেক্ট করার সময় আমাদের ভ্যালিডেট করতে হবে যে এই ডেটাটা আসলে ঠিক ডেটা কিনা, ভ্যালিডেট। সো ডেটা ভ্যালিড করার পরে এই ডেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। অ্যাজ লাইক কাজ করা বলতে কি বোঝায়? মনে করেন আপনারা যে প্রত্যেক সেমিস্টারে কোর্স নিতেছেন, 4টা-5টা করে কোর্স নিলেন, 5টা কোর্সে 5 রকমের গ্রেড পাইছেন, কেউ A+ দিছে, কেউ B দিছে, কেউ F দিছে। তো এই 4টা-5টা কোর্সের গ্রেড থেকে আমরা কি করতেছি? জিপিএ, সিজিপিএ তৈরি করতেছি, অটোমেটিক হচ্ছে না? তো এইটাকে বলে প্রসেসিং। অনেকগুলো ডেটা আছে, এই ডেটা থেকে আমরা প্রসেস করলাম, ডেটাটাকে প্রসেস করে আরেকটা ডেটা তৈরি করলাম, ঠিক আছে? সো এই ডেটাকে আমাদেরকে প্রসেস করতে হবে। সো প্রথমে আমি ডেটা কালেক্ট করতেছি, ডেটা ভ্যালিডেট করতেছি, ডেটাকে প্রসেস করতেছি, প্রসেস করে আবার কোথাও না কোথাও রেখে দেওয়া হইতেছে। না রাখলে কিন্তু হবে না। যেমন সবাই আপনাদের গ্রেড দিছে, তারপরে এটা ভ্যানিশ হয়ে গেছে, তাহলে তো হইলো না, আবার পরীক্ষা দিতে হবে আপনাদের। তো এটা তো করা যাবে না। সো ডেটাগুলোকে স্টোর করে কোথাও রেখে দিতে হবে। সো দেখানোর পরে একটা আউটপুট দেখানো হয়, আপনাদের যেরকম প্যানেলে গ্রেড দেখানো হইতেছে, আপনাদের লেজার দেখানো হইতেছে, কত টাকা ডিউ আছে, এই কত টাকা দিচ্ছেন সব করে যোগ বিয়োগ গুণ ভাগ করে এত টাকা ভাই আপনার কাছে পায়,
এটা একটা ফরম্যাট আকারে বিভিন্নভাবে দেখানো হতেছে। তো এটাকে বলতেছি আমরা আউট, যে আমরা একটা আউটপুট আপনাদেরকে দেখাইতেছি। আপনার থেকেই ডেটা নিচ্ছি, ডেটাটাকে প্রসেস করছি, আপনাকেই আবার একটা কিছু দেখাচ্ছি। দেখানোর পরে আবার আপনার থেকে ফিডব্যাক জিজ্ঞেস করতেছি, ভাই আপনার তো 9 মিনিট পরে ব্লক করে দিছি, কেমন লাগতেছে? ঠিক আছে, এটাই হচ্ছে ফিডব্যাক। বুঝে গেছে? তো আমরা আপনার থেকে ডেটা কালেক্ট করলাম, আপনার থেকে প্রসেস করলাম, আপনাকে দেখে আপনার থেকে আবার ফিডব্যাক নিতেছি। ঠিক আছে, ওই ফিডব্যাকের উপরে বেস করে আবার আমরা কাজ করবো হয়তো বা কোনো না কোনো কিছু। তো এইটাই হচ্ছে এইভাবে ইনফরমেশন সিস্টেম কাজ করতেছে। তো আবিরের ফিডব্যাক থেকে আমরা হয়তো পরবর্তী লজিক লিখবো, যে আবির এই কথাটা বলছে, যাতে আমরা পরবর্তী একটা লিখ দিয়ে আবিরকে সেভ করতে পারি। বুঝে গেছে? হ্যাঁ, এবার কি হচ্ছে? এবার কি হবে? এবার একটা পুরো গেছে, এরপরে আবার নতুন কিছু শুরু হবে। ফিডব্যাক থেকে আমরা শিখবো এটা, পরে কি হবে। সে তো চলে গেছে আমার। সো কারো কোনো কনফিউশন আছে যে একটা সিস্টেম কিভাবে কাজ করে? কারো কোনো কনফিউশন নাই? ওকে, আচ্ছা, এবার একটু ভিতরের পার্ট থেকে দেখি আর কি। ঠিক আছে, এটা তো বাইরের পার্ট থেকে দেখলাম যে এইভাবে সিস্টেমগুলো কাজ করতেছে। তো আর্কিটেকচারাল সাইড থেকে আসলে কিভাবে কাজ করে। তো আমাদের এখানে অনেকগুলো ধাপ আছে, বাইরেও অনেকগুলো ভিতরে ধাপ আছে। তো প্রথম পার্ট যেটা, সেটা হইতেছে আমরা বলি ক্লায়েন্ট সাইড বা প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারটা হইতেছে আপনাদের কাছে যেটা থাকে, আপনারা ইউএমএস ওপেন করছেন, ফেসবুক ওপেন করছেন, আপনারা একটা ভিউ পাচ্ছেন, এখানে লাইক বাটনে টিপ দিতেছেন, ঠিক আছে, আপনারা কমেন্ট করতেছেন, এইটাকে আমরা বলতেছি প্রেজেন্টেশন। আপনার সামনে আমরা উপস্থাপন করছি, এটাকে বলে ক্লায়েন্ট সাইড বা প্রেজেন্টেশন লেয়ার, একদম প্রথম সাইড। ওকে, তো আপনি যখন কমেন্ট বাটনে ক্লিক করলেন, কমেন্ট বাটনে ক্লিক করলে কিন্তু এই ভিতরে যে ডেটাটা চলে গেল, কমেন্ট বাটন করার পাশের সাথে সাথে এই যে ডেটাটা ট্রান্সমিশন হয়ে সার্ভারে চলে গেল, ভিতরে কিছু লজিক লেখা থাকে। ঠিক আছে, তো এই লজিকগুলো আসলে আমাদের অ্যাপ্লিকেশন সাইডে থাকে। অ্যাপ্লিকেশনে বিভিন্ন প্রোগ্রামাররা কি করছে, বিভিন্ন রকমের লজিক লিখছে, সেটাকে বলতেছে অ্যাপ্লিকেশন সার্ভিস বা বিজনেস লজিক সাইড, যেখানে আমরা বিজনেস লজিকগুলো লিখি যে আপনি কমেন্ট আসলে করতে পারবেন কিনা, আপনি ব্লগ পাচ্ছেন কিনা, ঠিক আছে, আপনি একবার লাইক দিলে পরের বার ডিসলাইক হয়ে যাবে, মানে লাইকটা উঠে যাবে, এরকম বিভিন্ন রকমের লজিক ভিতরে লেখা থাকে, যেটা কিন্তু আপনারা সাধারণত দেখেন না, আপনারা তো জাস্ট লাইক বাটনে টিপ দিয়ে বসে থাকেন। ঠিক আছে, তো এই যে ডেটাটা যখন প্রসেস হইলো, ব্যাকএন্ডের কাছে গেল, তারপরে কিন্তু এটা ডেটাবেজে সেভ থাকে, যে অমুক পোস্টে অমুক লাইক দিচ্ছে। ঠিক আছে, সেটা হইতেছে আমরা বলতেছি ডেটা লেয়ার, যে কোনো একটা ডেটাবেজে ডেটাটা স্টোর হইলো, কোথাও না কোথাও একটা ডেটাটা স্টোর করে রাখা হইলো, যাতে ইন ফিউচারে আপনাকে দেখানো যেতে পারে যে আপনি এই পোস্টে লাইক দিচ্ছেন। এতটুকু বুঝে গেছে? ওকে, তো এই ডেটা লেয়ারগুলাই বিভিন্ন নেটওয়ার্ক এন্ড সিকিউরিটির মাধ্যমে কন্ট্রোল করা হয় আর কি। এই যে ডেটাগুলো ট্রান্সমিশন হইতেছে, এই তো নেটওয়ার্কিং এর মাধ্যমেই হইতেছে, এবং আপনি কি আসলেই আপনি কিনা, আপনার অথেন্টিকেশন আছে কিনা সেগুলো চেকিং করে রাখা হয় আর কি। এবং এক্সটার্নাল ইন্টিগ্রেশন বলতে বোঝায় হচ্ছে যে এই সিস্টেমগুলো অন্য অন্য সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড থাকে। কিরকম? যেমন আপনারা যখন ইউনিভার্সিটির পেমেন্ট করেন, তখন কিন্তু আমাদের ইউএমএস পেমেন্ট করেন না, আপনি কিন্তু পেমেন্ট করতেছেন এসএসএল কমার্সের কাছে যে বা বিকাশের কাছে যে, তখন মানে বিকাশ সিলেক্ট করলে আপনাকে বিকাশের প্যানেল দেখাই কিন্তু। তো বিকাশ তাদের সিস্টেমে যে আপনি টাকা পয়সা পেমেন্ট করতেছেন, দেন আবার বিকাশ আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে যে ভাই টাকা পাইছেন ওর থেকে। ঠিক আছে, সো এই একটা সিস্টেম আবার আরেকটা সিস্টেমের সাথে কানেক্টেড থাকতে পারে বিভিন্নভাবে। ঠিক আছে, সো এটাকে আমরা বলতেছি এক্সটার্নাল ইন্টিগ্রেশন। তো একদম প্রথম পার্টটাই হচ্ছে আপনারা সাধারণত দেখেন, আর ভিতরের পার্টগুলো কিন্তু আসলে মানুষজন দেখে না, এগুলো ভিতরের পার্ট। সো দ্যাটস ওটাকে বলতেছে প্রেজেন্টেশন লেয়ার বা ক্লায়েন্ট সাইড। তো এইটা হচ্ছে আমাদের নরমাল একদম মানে হাই লেভেল থেকে যদি বলেন একটা আর্কিটেকচার, যে একটা সিস্টেম কিভাবে কাজ করে। স্যার এখানে কি কোনো সিরিয়াল মেইনটেইন করতেছেন আমরা? হ্যাঁ, ক্লায়েন্ট থেকে অ্যাপ্লিকেশন সার্ভারে আসে, তারপরে হচ্ছে ডেটাবেজ আসে। তো ক্লায়েন্ট থেকে কিন্তু সরাসরি ডেটাবেজে যাওয়ার চান্স এখন নেই। স্যার নেটওয়ার্ক এন্ড সিকিউরিটি তাহলে আগে হ্যাঁ, এটা এর জন্য এরকম নাই আর কি, এর জন্যই বলতেছে যে এটা মাঝখানে ঢুকে পড়ছে আর কি। ঠিক আছে, এমনিতে তাহলে স্যার এটা কোথায় থাকা উচিত? একদম ক্লায়েন্টের উপর এটা সব ক্ষেত্রেই আছে। মনে করেন আপনি ডেটাবেজের সাথে কানেক্ট করতে চান, তখন তো আপনার সার্ভিসের সাথে ডেটাবেজের একটা কানেক্টিভিটি লাগবে, সেক্ষেত্রে নেটওয়ার্কিং প্রয়োজন আছে। আবার সার্ভিস থেকে ডেটাবেজে কানেক্ট করতে গেলে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, অথেন্টিকেশন ব্যাপার আছে। ক্লায়েন্ট যদি আবার কোনো একটা অ্যাকশন নিতে চায় সিমিলার, তো এটা কমন জিনিস আর কি। ঠিক আছে, এই আর কি।
প্রেজেন্টেশন লেয়ার কি শুধু ফ্রন্ট এন্ড নাকি কন্ট্রোলার সহ করতে পারি? কারণ না, কন্ট্রোলার না, জাস্ট ইউজার ইন্টারফেস, শুধু ফ্রন্ট এন্ড শুধু ফ্রন্ট এন্ড। আর যেটা বলতেছেন আপনি সেটা হইতেছে অ্যাপ্লিকেশন সার্ভিসের লেভেল, যেটা এখানে তো কন্ট্রোলার। সার্ভিস মানে কন্ট্রোলারটাও এটার আন্ডারে পড়বে। হ্যাঁ, কি কার কোনো কনফিউশন এতটুকু নিয়ে? তো আসলে কি কি রকমের ইনফরমেশন সিস্টেম আসলে এক্সিস্ট করে, ঠিক আছে? এইটা হচ্ছে এখানে বলা আছে মোটামুটি 6 রকমের ইনফরমেশন সিস্টেম পাওয়া যায়, আরও বিভিন্ন রকমের টাইপ থাকতে পারে। এটা হচ্ছে মোটামুটি আমরা গেস করে বলতে পারি এগুলো নেই, এগুলো কেন টাইপে ডিক্লেয়ার করতে পারি। তো অর্গানাইজেশন লেভেলটা আগে দেখি, নিচের পার্টটা। এখানে 3টা পার্ট আছে, একটা হচ্ছে অপারেশনাল, একটা টেকনিক্যাল বা মিডল, আর একটা হচ্ছে স্ট্র্যাটেজি। ঠিক আছে, সামনে চলে আসেন, এই যে সামনে সিট ফাঁকা আছে। আস্তে আস্তে এটা মনে হয় একটু পড়ে একটু বুঝে দেন। অনেক হইলে গুড জব। এখন এটার উপরে আচ্ছা, অপারেশনাল, অপারেশন হচ্ছে ইউজার লেভেল, যত নর্মাল ইউজার থাকে, ঠিক আছে, যে সেলসম্যান, ক্যাশিয়ার, এরা টাকা নিচ্ছে, কাজ করতেছে, নর্মাল ইউজার যারা মেইনলি ফিল্ডে কাজ করে টাইপের ইউজাররা। সিস্টেম তো সবাই ব্যবহার করবে, আমাদের বোর্ড অফ ট্রাস্টিও ব্যবহার করে, আমাদের বিসিও ব্যবহার করে, আবার আমাদের যে নর্মাল লেভেল এবং লো লেভেলে যারা আছে তারাও কাজ করে। তো যারা হচ্ছে ফিল্ড ওয়ার্কার টাইপের মানুষ, তারা হচ্ছে সাধারণত অপারেশনাল বলি আর কি আমরা, যে অপারেশনাল লেভেলের মানুষজন হচ্ছে ফিল্ডের যারা আছে তারা বলে। মিডল বা প্র্যাকটিক্যাল যারা আছে তারা হচ্ছে ম্যানেজার লেভেলের মানুষকে বলে, লেভেল অনুযায়ী যে চিন্তা করি। একটা হচ্ছে লোয়ার লেভেল যারা ফিল্ডে কাজ করতেছে, আর প্র্যাকটিক্যাল বা মিডল যারা আছে তারা বিভিন্ন রকমের ম্যানেজমেন্টের গ্রাফ দেখতেছে, যে আচ্ছা আজকে হচ্ছে এত টাকা ট্রানজেকশন হয়েছে, আজকে সেলসটা এই পরিমাণ হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে মিডল যারা আছে। মানে অপারেশনাল দিকে যদি বলি, যে আমাদের অ্যাকাউন্টসে যারা টাকা এন্ট্রি করতেছে তারা হচ্ছে টাকা পয়সা এন্ট্রি করতেছে। ট্যাকটিক্যাল মিডল যদি বলি, উপরের চেয়ারে বসে সে দেখতেছে আজকে এত টাকা হইতেছে, এন্ট্রি পড়লো, এত টাকা সেলস হইলো, Accounts office। হ্যাঁ, অ্যাকাউন্টস অফিস। আর স্ট্র্যাটেজি যদি বলি, এটা হইতেছে মনে করেন ম্যানেজমেন্ট, সিইও, সিটিও, তারা ডিসিশন নিতেছে, ও আচ্ছা আজকে এত টাকা কালেক্ট হয়েছে, তাহলে কালকে আমরা আরেকদিন অ্যাড করে দিই, বা ঠিক আছে, এরকম ডিসিশন নিতেছে যে আজকে 5টার মধ্যে বেশি টাকা হচ্ছে, তাহলে 1 ঘন্টা বাড়াই দিই, টাকা বেশি কালেক্ট হচ্ছে, এরকম যারা ডিসিশন মেক করে তারা কেবল আমরা স্ট্র্যাটেজি। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণত সিস্টেমের দিক থেকে আমরা এভাবে কাউন্ট করি আর কি। তো ইনফরমেশনগুলো কী কী রকমের আছে? একটা হচ্ছে ট্রানজেকশন প্রসেসিং, একটা টাইপ, যে ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম। তারপরে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এমআইএস, আপনাদের মনে এমআইএস নামে একটা কোর্স আছে, একটা কোর্স আছে এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম নামে, ঠিক আছে। সো আরেকটা হচ্ছে একটা হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম, ঠিক আছে। ডিসিশন সাপোর্ট সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেটা ডিসিশন নিতে সাহায্য করে আর কি, এটা নিয়ে আরও ডিটেলস দেখবো। তারপরে আছে হচ্ছে ইএসএস, এক্সপার্ট সিস্টেম। আরেকটা হচ্ছে অফিস অটোমেশন সিস্টেম, ওএস। আরেকটা হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, কেএমএস। এই 6 রকমের সিস্টেম সাধারণত দেখা যায় আর কি আমাদের ইতে, বিভিন্ন রকমের সিস্টেম আমরা যখন ডেভেলপ করি এই 6 রকমের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। ধরেন আপনি বিকাশের কথা যদি বলেন, বিকাশ কোন টাইপের মধ্যে পড়তে পারে? ট্রানজেকশন সিস্টেমের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। তো এই হলো বিষয়, ঠিক আছে। তো এটা আমরা একটা একটা করে ডিটেলস দেখি। যে প্রথমটা হচ্ছে ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, যে এর ক্যারেক্টারিস্টিকগুলো কীরকম, যে এখানে অনেক রকমের ট্রানজেকশন হয়। বিকাশে যেরকম কোটি কোটি টাকার ট্রানজেকশন হইতেছে, হাই ভলিউমের প্রসেসিং হয় এই ট্রানজেকশন নিয়ে। সো যেহেতু ট্রানজেকশন, তো এই জন্য আমাদের কী করতে হয়, অ্যাসিড প্রপার্টিস, যারা ডেটাবেস করছেন তারা অ্যাসিড টার্মটা ভালো বুঝবে। অ্যাসিড মানে হচ্ছে এমন একটা বিষয় যে যখন আমরা ডেটাবেসে রাখবো, ডেটাবেসের কনসিস্টেন্সি বজায় রাখবে, সব কিছু অ্যাসিড প্রপার্টিস ফলো করবে, ঠিক আছে। সো এই জিনিসটাকে আসলে হাইলি মেনটেন করতে হবে, কারণ ট্রানজেকশন, আপনি একটা ট্রানজেকশন হয়েছে, ট্রানজেকশন যদি আপনি প্রপারলি না দেখেন আউটপুট আসলে হয়েছে কিনা, বা ভ্যালুটা 10,000 টাকা ব্যালেন্স আছে, একটু পরে দেখলেন রিলোড দিনের 15,000 হয়ে গেছে, তাহলে তো আসলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, বা কমে গেছে, তাহলে মাথা খারাপ হয়ে যাবে।
তো এই জিনিসগুলো অ্যামাউন্টগুলো প্রপারলি মেনটেন যাতে হয়, দ্যাটস ওয়াই ডেটাবেজের এমনভাবে সিলেক্ট করতে যাতে এটা অ্যাসেট প্রপার্টিস মেনটেন করে। সো এই টিপিএস টাইপের সিস্টেমগুলোর ক্ষেত্রে আমাদেরকে এই অ্যাসেট প্রপার্টিস অবশ্যই মেনটেন করতে হয় আর কি। ঠিক আছে, সো এক্সাম্পল হইতেছে এখানে যে অনেক রকম এক্সাম্পল দেওয়া আছে, যে এয়ারলাইন রিজার্ভেশন, অনলাইন ব্যাংকিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, আমাদের অ্যাডভাইজিং সিস্টেম। ঠিক আছে, আমাদের যখন যে 1-2 করে কমতে থাকে, ঠিক আছে, তো ওইখানে যদি আপনি হঠাৎ করে দেখেন -1, তাহলে তো আসলে মাথা খারাপ হয়ে যায়, -1 কী হবে, সো অ্যাভেলেবল -1 তো হইতে পারে না, বা সিট লিমিটেড থেকে আপনার ভিতরে বেশি স্টুডেন্ট দিকে পড়ছে, এটাও তো হইতে পারে না। সেই জিনিসগুলো আপনাকে এই যে টিপিএস সিস্টেম সেক্ষেত্রে এগুলো বেশি মেনটেন করতে হয় আর কি। এই হচ্ছে আমাদের টিপিএস সিস্টেম। তা আপনাদের যখন গ্রুপ বানাবেন বা কোনো একটা প্রজেক্টের জন্য ইনফরমেশন সিস্টেম বানাবেন, এই টাইপের সিস্টেম আপনি চাইলে চয়েস করতে পারেন। তো যখন এই টাইপের সিস্টেমগুলো চয়েস করবেন, তখন এই জিনিসগুলো, এই ক্যারেক্টারগুলো আমি মাথায় রাখতে হবে যে আমি যদি এই সিস্টেম মেনটেন করতেছি, আমার কিন্তু ডেটাবেসটাও এরকম অ্যাসিড প্রপার্টিস মেনটেন করে ইউজ করতে হবে, এরকম ডেটাবেস সিলেক্ট করতে হবে, বা এরকম 4D আমার লিখতে হবে। ঠিক আছে, স্যার একটা সিস্টেমের মধ্যে কি মাল্টিপল সিস্টেমস থাকতে পারবে? থাকতে পারে। বড় সিস্টেম হলে পরে ওইখানে তো ট্রানজ্যাকশন হয়, ওইখানে অনেক রকম কিছুই তো হয়। এক এক পার্টটাকে এক এক পার্ট বলবো আর কি, এই পার্টটুকু পিএমএস। হ্যাঁ বলো। স্যার আমাদের ইউএমএস তো তাহলে অনেক বড় সিস্টেম, হ্যাঁ, এটার মধ্যে অনেক কিছু থাকতে পারে। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে, তো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমগুলো কী কী হতে পারে সেটা দেখলে পরে বোঝা যাবে। যেমন আমাদের সেলস ড্যাশবোর্ড, ঠিক আছে, বাজেট ট্র্যাকিং, হিউম্যান রিসোর্স, যে কয়জন পিএইচডি হোল্ডার আছে, কয়জন এমপ্লয়ি আছে, কয়জন পার্ট টাইম ফ্যাকাল্টি আছে, প্রোডাকশন মনিটরিং, যে সেলসে কয়টা প্রোডাক্ট যাইতেছে, কতগুলো প্রোডাক্ট রেডি হয়েছে। ঠিক আছে, এই টাইপের যেই ম্যানেজমেন্ট সিস্টেমগুলো আমাদের গার্মেন্টস সেক্টরে বেশিরভাগই এমআইএস সিস্টেম চলে আর কি। তো এই টাইপের সিস্টেমগুলোর ক্ষেত্রে আমাদেরকে এমআইএস সিস্টেম বলা হয় আর কি, এই সিস্টেমগুলোকে আর কি। তো এমআইএস সিস্টেম মেনলি রিপোর্ট দেখানো হয়, যে কী টাইপের ডেটা, উইকলি রিপোর্ট, ডেইলি রিপোর্ট, ডেটা যে জায়গায় আমি রিপোর্টিং যে বিষয়গুলো আছে সেই সব সিস্টেমগুলো বানালে আমরা বলি যে এটা একটা এমআইএস আমরা বানানোর চেষ্টা করতেছি আর কি। তো এই জন্য এখানে বলছে যে আমাদের পিরিয়ডিক রিপোর্ট থাকে এইসব সিস্টেমে, যে ডেইলি রিপোর্ট থাকতে পারে, উইকলি রিপোর্ট থাকতে পারে, মান্থলি, কোয়ার্টারলি, যে কোনোভাবে রিপোর্ট থাকতে পারে। ঠিক আছে, ট্রেন অ্যানালাইসিস থাকতে পারে, যে আমরা 12 সেমিস্টার ধরে এই পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে, তাহলে আগামী সেমিস্টারে কী পরিমাণ স্টুডেন্ট ভর্তি হতে পারে, একটা ট্রেন অ্যানালাইসিস থাকতে পারে। ঠিক আছে, সো যে ডিসিশন মেকিং সিস্টেম থাকতে পারে, যে আমাদের স্প্রিংয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হইতেছে, তাহলে অ্যাডমিশনে বেশি মানুষ অ্যাড করতে হবে। ঠিক আছে, তো ফলে কম স্টুডেন্ট ভর্তি হয়, তাহলে আমরা ওইখান থেকে একজন মানুষ সময় অন্য জায়গায় দিতে পারি। এরকম ডিসিশন মেকিং সিস্টেম সাধারণত এমআইএস সিস্টেমগুলোতে থাকে আর কি। তো এই হইল বিষয়। এমআইএস সিস্টেম হইলে পর আপনাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে এমআইএস হইলে পর আমাকে এই জিনিসগুলো প্রোভাইড করতে হবে। আচ্ছা, অ্যাগ্রিগেটস টিপিএস এই লাইন এটা একটু দেখুন। ক্যারেক্টারিস্টিক্স এর last লিস্টেডটা এই লাস্টে প্রথমেই টিপিএস ডেটা বলতে বুঝতেছে, মনে করেন আপনার তো ডেটা, ট্রানজ্যাকশনের ডেটা বা যেই ডেটাই হোক, হোয়াটএভার, যে কোনো প্রোফাইলের ডেটা হোক, এটাকে আমাকে একটা মিনিংফুল রিপোর্টে আনতে হবে। অ্যাগ্রিগেট বলতে বোঝায় মার্জ করা। অনেক ডেটা আছে, এই ডেটা থেকে মার্জ করতেছে, যে উইকলি আমার এত টাকা রেভিনিউ হয়েছে। তো এই অ্যাগ্রিগেশনটাকে বলতেছে, যে কোনো ডেটাই হোক আমাকে মার্জ করে দেখানোটাকে বলতেছে। এরপরে যে সিস্টেমগুলো থাকে সাধারণত সেটা হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম। তো ডিসিশন সাপোর্ট সিস্টেমগুলোর মধ্যে কী কী আছে? মার্কেট অ্যানালাইসিস আছে, তারপরে পোর্টফোলিও অ্যানালাইসিস, প্রোডাকশন শিডিউলিং, ফাইন্যান্সিয়াল মডেলিং, বাজেটিং, এই টাইপের যে সিস্টেমগুলো সেগুলো সাধারণত আমরা ডিসিশন সাপোর্ট সিস্টেম বলি আর কি। যেমন আপনি ধরেন যে বিভিন্ন পলি মার্কেট আছে একটা, যে আপনারা কয়েকদিন আগে দেখছেন, যে পলি মার্কেট থেকে আমরা ডিসিশন নিতে পারি যে আচ্ছা এইটাতে আমি বাজি ধরবো কিনা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ডিসিশন মেকিং সিস্টেম, যে আমরা এই সিস্টেমটা তৈরি করছি ইউজার যাতে এইভাবে ডিসিশন নিতে পারে এবং এখান থেকে কোনো একটা আউটপুট পায় আর কি।
তো এইসব ডেটার ক্ষেত্রে আমাদেরকে ডেটার অ্যানালাইসিস দেখাতে হবে যে আগে এরকম ছিল, এখন এরকম স্ট্যাটাস আছে। তো এইসব ডেটার ক্ষেত্রে আপনাকে মানে এইসব সিস্টেম যেটা আপনি বানাতে চান তখন আপনাকে আগের সব কিছু অ্যানালাইসিস আপনাকে এনে তারপরে তাকে ডিসিশন দেখাতে হবে যে এই ডিসিশনটা আপনি নিতে পারতে পারেন, ঠিক আছে। তো এই সিস্টেমগুলোকে সাধারণত আমরা ডিসিশন নিতে পারে যাতে সেই রকম সাপোর্ট